সমুদ্রের 200 মিটার নিচে ছোট একটি ভুল হয়ে যেতে পারে পুরো সাবমেরিন মৃত্যুর ফাঁদ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক এমনটাই ঘটেছিল, যেখানে একটা টয়লেটের ভুল ব্যবহারের জন্য ধ্বংস হয়ে যায় সম্পূর্ণ মিশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নর্থ সাগরের নিচে লুকিয়েছিল জার্মান একটি সাবমেরিন U-1206, আর উপরে টহল দিচ্ছিল ব্রিটিশ বিমান বাহিনী। আর এই অবস্থাতে ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। জার্মান সাবমেরিনের ক্যাপ্টেন টয়লেট ব্যবহার করার সময় ভুল করে অন্য একটি বাল্ব খুলে ফেলেন, আর তখনই সমুদ্রের পৃষ্ঠের সকল পানি খুবই দ্রুতভাবে সাবমেরিনে প্রবেশ করতে শুরু করে, আর ব্যাটারির সাথে মিশে তৈরি হয় বিষাক্ত একটি গ্যাস। আর শেষমেশ বাধ্য হয়ে সাবমেরিনটিকে পানির উপরে তুলে আনতে বাধ্য হন। কিন্তু উপরে পাহারা দিচ্ছিল ব্রিটিশ নৌবাহিনী এবং বিমান বাহিনী, আর সাবমেরিনটি চৌকে পড়ার সাথে সাথেই তারা আক্রমণ করতে শুরু করে, আর সাথে সকল ক্রুদেরকে বন্দি করে ফেলে। আর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার নিচে সাবমেরিনে কাজ করা মানে ভুল করার কোনো সুযোগ নেই, কারণ একটি সামান্য ভুল হয়ে যেতে পারে সরাসরি মৃত্যুর কারণ। আর অনেকের মতে সাবমেরিনে সবচেয়ে বড় শত্রু বাহিরের কেউ নয়, বরং নিজের মানসিক চাপ। কারণ তাদের পুরো জীবন সীমাবদ্ধ থাকে ছোট সরু একটি স্টিলের টিউবের মধ্যে, যা সমুদ্রের গভীরে চলতে থাকে, এবং উপরে অসীম পানির চাপ, চারপাশে নীরবতা, এবং ভিতরে মাত্র কয়েকজন হাতে গোনা মানুষ। আর এই পরিবেশে ক্রুদের থাকতে হয় দীর্ঘ সময়, 1 সপ্তাহ, 1 মাস, অথবা 1 বছরও সময়ও হতে পারে। আর আধুনিক যুগের সাবমেরিনগুলো পানির নিচে মাসের পর মাস থেকে নতুন নতুন রেকর্ড করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন কিভাবে তারা টিকে থাকে? তারা খাবার, জল এবং অক্সিজেন কিভাবে সরবরাহ করে? এবং তার চাইতেও বড় প্রশ্ন, তারা কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে? আর এর চাইতেও ক্রিটিক্যাল একটা বিষয় হলো, কোনো সমস্যা দেখা দিলে তার কি কোনো বিকল্প আছে? আর অনেকের মতে সাবমেরিন মানে আরামদায়ক ও প্রযুক্তি সম্পূর্ণ একটি জাহাজ, কিন্তু উত্তরটা সম্পূর্ণ ভুল। আর বাস্তবতা বলে এটা আসলে একটি সীমাবদ্ধ জায়গা, যেখানে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়, এবং ভিতরে চলাচল করার মতো জায়গা থাকে না। আর নৌবাহিনীর বড় সাবমেরিনগুলোতে ইঞ্জিন, খাবার এবং শতাধিক ক্রুজ সদস্য থাকে। আর তুলনা করলে একজন বন্দির চেয়েও এই জায়গায় জায়গা কম। এই জন্য অনেক বিশেষজ্ঞ বলেন, সাবমেরিনে থাকা মানে কয়েকদিনের জন্য নিজেকে বন্দি বলে অনুভব করা। আর এখানে ব্যক্তিগত গোপনীয়তা নেই বললেই চলে, সবসময় কাছাকাছি অবস্থানে থাকতে হয়। আর এই পরিবেশে সবচাইতে বড় পরীক্ষা হলো মানসিক চ্যালেঞ্জ, অর্থাৎ ক্লাস্ট্রোফোবিয়া। হ্যাঁ, এই অবস্থাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া, যেখানে সংকীর্ণ জায়গায় মানুষ হঠাৎ করে ভয় পেতে শুরু করে, হার্টবিট বেড়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, এবং অনেকে হার্ট অ্যাটাকও করতে পারে। আর এই অবস্থায় মানুষের চিন্তা করার ক্ষমতা কমে যায়, ফলে মানুষের নেওয়া সিদ্ধান্ত প্রায় সবগুলোই ভুল হতে থাকে। এই কারণে নৌবাহিনী সিলেকশনের সময় ক্লাস্ট্রোফোবিয়া খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। সামান্য লক্ষণ থাকলেও ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হয়। আর সাবমেরিন জীবনে প্রথম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঘুম। এখানে ঘুমের কোনো নির্দিষ্ট সময় থাকে না, আর যদি কারো আলাদা বিছানা থাকে তাহলে তো সে ভাগ্যবান। আর এখানে বেডগুলো অনেকটা কফিনের মতো সাজানো, আর এতে শুধুমাত্র শোয়া যায়, বসা সম্ভব হয় না। আর অনেকের কাছে এটা মনে হতে পারে যে কবরের মধ্যে শুয়ে আছে। আর একটি বড় সাবমেরিনে 130 জনেরও বেশি ক্রু থাকতে পারে, কিন্তু বেড থাকে তার চেয়েও কম, ফলে একাধিক সদস্যকে এক বেডে থাকতে হয়। আর এই সিস্টেমকে বলা হয় হট বাঙ্কিং। আর একজন ডিউটিতে থাকলে আরেকজন এসে এই গরম বেডে থাকতে হয়। এখানে মানে একটা বেড ঠান্ডা হওয়ার কোনো সুযোগই পায় না। আর এখানে ঘুমও ব্যক্তিগত নয়, বরং এটাও শিফট অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। তাই এখানে প্রাকৃতিক ঘুমের চক্র কাজ করে না, নিজেদের মধ্যে কৃত্রিম রুটিন বানিয়ে নিতে হয় ঘুমের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এতদিন খাবার আসে কোথা থেকে? আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দেওয়া ভালো, মিশনে যাওয়ার আগে সাবমেরিনে বিশাল পরিমাণ খাদ্য দেওয়া হয়, আর এটা হতে পারে প্রায় 20,000 কেজি পর্যন্ত। কিন্তু মজার বিষয় হলো, এই খাবারের জন্য আলাদা কোনো স্টোরেজ থাকে না, অর্থাৎ যে জায়গায় ঘুমাতে হয় সেই জায়গাতেই খাদ্য সরবরাহ করা হয়। আর শুরুর কিছুদিন তাজা ফল, সবজি এবং দুধজাত খাদ্য পাওয়া যায়, এবং যখন
টাইম শেষ হতে থাকে তখন কিন্তু এই খাদ্যগুলো আস্তে আস্তে পচন ধরতে শুরু করে এবং ভালো ভালো খাদ্য ফুরিয়ে যায়। তবে হ্যাঁ, সাবমেরিনে ভালো ভালো খাদ্যকে একটু গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ এতে ক্রুদের মানসিক চাপ একটু কম থাকে। আর এই দীর্ঘ মিশনে খাবারের ব্যবস্থা থাকে খুবই ভালো, সম্পূর্ণ রান্নাঘর থাকে প্রশিক্ষিত রাঁধুনি। তবে সেফটির জন্য রান্না হয় ইলেকট্রনিক মাধ্যমে। সাধারণত দিনে 3 বার খাবার খাওয়া হলো, সাবমেরিনে খাবার খাওয়া হয় 4 বার, কারণ ভেতরের পরিবেশ খুব চাপপূর্ণ হওয়ার কারণে একটু এনার্জি বেশি লাগে। সো এখানে 4 বার খাবার পরিবেশন করা হয়। আর এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, অক্সিজেন। সমুদ্রের তলপৃষ্ঠে অক্সিজেন কিভাবে কাজ করে। আর এখানেই ব্যবহার করা একটি বিশেষ প্রযুক্তি, ইলেকট্রোলাইসিস। সমুদ্রের পানি থেকে অক্সিজেন আলাদা করা হয় আর হাইড্রোজেন গ্যাস বাইরে বাহির করে দেওয়া হয়। আর একজন মানুষের প্রতিদিন প্রায় 600 লিটার অক্সিজেন লাগে। সো 130 জন ক্রুদের জন্য বিশাল পরিমাণ অক্সিজেন তৈরি করতে হয়। আর এটা অনেকটা পানির নিচে থাকা স্পেস স্টেশনের মতো কাজ করে। আর শুধুমাত্র এটা অক্সিজেন তৈরি করলে হয় না, বরং মানুষের শ্বাস নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা থেকে শুরু করে সকল কাজ করতে হয়। আর এই গ্যাস যদি বেশি জমে যায় তাহলে মানুষ পড়তে পারে মারাত্মক হুমকির মধ্যে। এর সমাধানে আধুনিক সাবমেরিন অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড আলাদা করে ফেলে আর জরুরি অবস্থায় বিশেষ কেমিক্যাল ও ক্যানিস্টার রাখা হয়। তবে এগুলো ব্যবহার করে ফেলে দিতে হয়, আর এগুলো ব্যবহার করা হয় শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনে। এখন আসি আমরা পানির কথায়। রান্না পানি, খাওয়ার পানি, গোসল করার পানি, এতগুলো পানি আসে কোথা থেকে? হ্যাঁ, চারদিকে প্রচুর পানি, তবে এগুলো সবই লবণাক্ত, যা ব্যবহার করার জন্য নয়। হ্যাঁ, এই পানিগুলোকে পরিষ্কার করা হয় ডিসলিমেশন এর মাধ্যমে। নিউক্লিয়ার সাবমেরিনে শক্তির অভাব না থাকায় ডিসটিলেশন বেশি ব্যবহার করা হয়। আর আধুনিক সাবমেরিনে উন্নত ফিল্টার দিয়ে লবণাক্ত পানিকে পানযোগ্য পানি তৈরি করা হয়। সমুদ্রের মাঝখান থেকেও পানি তৈরি করা সম্ভব, কিন্তু এটার মধ্যে থাকে কঠোর নিয়ম। আর কেউ চাইলে ইচ্ছামতো শাওয়ার নিতে পারে না। একজনের জন্য বরাদ্দ থাকে মাত্র 60 সেকেন্ড। চারদিকে পানি থাকা সত্ত্বেও সাবমেরিনের প্রতি ফুটা পানির মূল্য প্রচুর। এবার আসি বজ্র ব্যবস্থাপনায়। বজ্র ব্যবস্থাপনা করাও কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং, কারণ সাবমেরিন থেকে পানির নিচে অত্যন্ত চাপের মধ্যে। সো একটা সামান্য ভুল হয়ে যেতে পারে মৃত্যুর জন্য বড় একটি ফাঁদ, যেমনটা একবার জার্মান সাবমেরিন U-1206 ক্ষেত্রে হয়েছিল। তাহলে টয়লেট এবং বজ্র কিভাবে সামলানো হয়? প্রথমে বজ্র একটি বিশেষ ট্যাঙ্কে জমা করা হয়। আর হ্যাঁ, ট্যাঙ্ক জমা হওয়ার পরে উচ্চ ক্ষমতা পাম্প দিয়ে এগুলো বাইরে ফেলে দেওয়া হয়। এই পাম্পগুলো সমুদ্রের পানি থেকেও বেশি চাপ তৈরি করতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাল্ব খোলার সঠিক ক্রম। যদি ভুলবশত ভিতরের বাল্ব খোলার আগে বাইরের বাল্ব খুলে দেওয়া হয়, তাহলে সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ সাবমেরিন তলে যেতে পারে পানির নিচে। কিন্তু এখন প্রশ্ন, সব কিছু যদি মেশিন সামলে নেয় তাহলে মানুষের মানসিক চাপের কেন এই অবস্থা? আর অনেকে বলেন এই পরিবেশে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। কারণ মাসের পর মাস সূর্যের আলো নেই, পরিবারের সাথে যোগাযোগ নেই এবং মাত্র কয়েকজনের সাথে চলাফেরা। এতে ক্রুরা ডিপ্রেস এবং ক্লাস্ট্রোফোবিয়ার শিকার হতে পারেন। একটি ছোট্ট তর্ক তৈরি করে দিতে পারে বড় একটি সমস্যা। এই কারণেই দিন ও রাত্রে কৃত্রিম পরিবেশ তৈরি করা হয় সাবমেরিনে, এবং রাইতে একটি হালকা লাল রঙের লাইট ব্যবহার করা হয় এবং দিনে সাদা রাখা হয়, যাতে মানুষ দিন এবং রাইতের সময়টা একটু পার্থক্য করতে পারে। আর এটার কারণ হচ্ছে মস্তিষ্ককে সিগন্যাল দেওয়া যে এখন ঘুমের টাইম হয়েছে এবং এখন কাজের টাইম হয়েছে, দুটি ভাগে ভাগ করা। কিন্তু এসবের মাঝেও ক্রুদেরকে নিতে হয় সিদ্ধান্ত যার মধ্যে থাকে জীবন এবং মৃত্যুর লড়াই। 1944 সালে সেপ্টেম্বর মাসে আমেরিকার সাবমেরিন থেকে একটি টর্পেডো ছুড়া হয়, কিন্তু সামান্য একটি ভুল লক্ষ্যবস্তু ভেদ না করে উল্টে এসে এই জায়গায়, অর্থাৎ নিজেদের সাবমেরিনে আঘাত হানে এবং ধ্বংস করে দেয় নিজেদের সাবমেরিন। U-1206 টয়লেট হোক অথবা আমেরিকান টর্পেডো হোক, সব কিছু প্রমাণ করে সাবমেরিনে কাজ করা মানে শুধুমাত্র শক্তির বিরুদ্ধে লড়াই করা নয়, বরং নিজের মানসিক চাপ ও প্রতিনিয়ত নিজের মনের সাথেও যুদ্ধ করা।